হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। এর আগের দিন আমরা আলোচনা করেছি যে ডাইমেনশন ফর্মুলা এবং ডাইমেনশনাল ইকুয়েশন নিয়ে। ডাইমেনশন কি, আমাদের ডাইমেনশন কেন প্রয়োজন, কোন একটা ইকুয়েশনের ডাইমেনশনের মাধ্যমে আমরা কি কি জানতে পারি, এইসব বিষয় নিয়ে আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব ডাইমেনশনাল অ্যানালিসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণ নিয়ে। তো মাত্রা বিশ্লেষণ আমরা কেন করব, এর কি কি অ্যাপ্লিকেশন আছে, এর মাধ্যমে আমরা কি কি করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা বলছি যে কি ডাইমেনশনাল অ্যানালিসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণ। এবার কোনো একটা ফিজিক্যাল অবজারভেবল কোয়ান্টিটি বা কোনো একটা ইকুয়েশন তার মাত্রা বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ সেটি ডাইমেনশনালি কতটা সঠিক, কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা এক্সপ্রেশন ডাইমেনশনালি ঠিকঠাক ম্যাচ করছে কিনা সেটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। না হলে কিন্তু সেটার ভ্যালিডিটি অর্থাৎ সেটা সঠিক না ব্যাঠিক সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো নর্মালি এর অ্যাপ্লিকেশন কি কি আছে, তাহলে ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশনগুলো কি কি? নাম্বার ওয়ান কি, রিলেশন এবং ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে এর ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা কি কি বুঝতে পারি? নাম্বার ওয়ান আমরা বুঝতে পারি যে ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে, ঠিক আছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে তাদের মধ্যে রিলেশনটা কি। ধরো যে কোনো একটা এক্সপ্রেশন তুমি ধরে নাও যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে ভি এর সঙ্গে ইকুয়েশনের অন্যান্য যে ভ্যালুগুলো আছে এদের যে রিলেশন, ভি এর সঙ্গে এফ এবং টি এবং ইউ এর যে রিলেশন, এই রিলেশনগুলো জানতে গেলে কিন্তু আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিস করতে হবে। অর্থাৎ এই এক্সপ্রেশনটা, এই ইকুয়েশনটা ট্রু কিনা, কতটা ট্রু, এর ভ্যালিডিটি, মেজারমেন্ট ভ্যালিডিটি দেখতে গেলে কিন্তু আমাদের ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে। তো এর অ্যাপ্লিকেশন কি কি? নাম্বার ওয়ান, এর মাধ্যমে আমরা জানতে পারি রিলেশন এবং ফিজিক্যাল কোয়ান্টিটি, রিলেশন এবং ফিজিক্যাল কোয়ান্টিটি। নাম্বার টু, আমরা কি জানতে পারি? কনভার্সন অফ ইউনিট। তাহলে এর মাধ্যমে আমরা কি করতে পারি? কনভার্সন অফ ইউনিট। কনভার্সন অফ ইউনিট বলতে কি, ধরে নাও আমাদেরকে এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে কনভার্ট করতে হবে। যে কোনো একটা ফিজিক্যাল অবজারভেবল ইউনিটকে আমাদেরকে এসআই থেকে সিজিএস এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু এই ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে করতে পারি। নাম্বার থ্রি, আর কি করতে পারি? যে কোনো ইকুয়েশনের সেটা ডাইমেনশনালি কতটা কনসিস্টেন্ট বা সেটি ডাইমেনশনালি ট্রু কিনা সেটা কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি বা বুঝতে পারি। তাহলে কি হচ্ছে নাম্বার থ্রি, ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ ইকুয়েশন। তাহলে কোনো একটা ইকুয়েশনের ডাইমেনশনাল কনসিস্টেন্সি কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে এই যে তিনটে অ্যাসপেক্ট, নাম্বার ওয়ান রিলেশন এবং ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপর নাম্বার টু কনভার্সন অফ ইউনিট, আর নাম্বার থ্রি ডাইমেনশনাল কনসিস্টেন্সি, এই তিনটে জিনিস কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এই তিনটে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান আমরা দেখব যে কি কনভার্সন অফ ইউনিট। ফার্স্টে আমরা দেখব কি, যে কনভার্সন অফ ইউনিট মানে তোমাকে এসআই ইউনিট থেকে সিজিএস এ কনভার্ট যদি করতে বলা হয়, ঠিক আছে, তাহলে এসআই থেকে যদি সিজিএস এ কনভার্ট করতে বলা হয় তাহলে তুমি এই ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে কিভাবে করবে? এসআই ইউনিট ধরে নাও ওয়ার্ক ডান কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ ইনটু ডি। ফোর্স কি, ফোর্সের ডাইমেনশন কত? এম এল টি টু পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্ট কি, এল, ঠিক না, এটা থার্ড ব্র্যাকেটে হবে, ডিসপ্লেসমেন্টটা কি, এটা হচ্ছে এল। তাহলে এর ওয়ার্ক ডান এর ডাইমেনশন কত হলো? এম এল স্কয়ার টি টু পাওয়ার -2 হচ্ছে না, এটা ইউনিট এসআই তে কি, এসআই তে এটা ইউনিট জুল, যেটাকে আমরা জে বলে থাকি। ক্লিয়ার? তাহলে এসআই ইউনিট, ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল। তাহলে জুল থেকে যদি আমাকে সিজিএস ইউনিট আর কে কনভার্ট করতে বলা হয়, কি করতে বলা হয়? যে জুল থেকে কনভার্ট করতে বলা হলো সিজিএস ইউনিট অর্থাৎ আর্গে। তাহলে 1 জুল মানে কত আর্গ, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ফার্স্ট টাইম কি ধরে নেব? আমি ধরে নেব যে 1 জুল মানে এন আর্গ ধরে নিলাম। তাহলে এই ডাইমেনশন থেকে কিন্তু আমি এই এন এর ভ্যালুটা বের করব। কিভাবে দেখো? তাহলে ফার্স্টে আমি সিজিএস ইউনিটে আমি এটাকে ধরে নিলাম M1 L1 T1। তাহলে সিজিএস এ আমি ধরে নিলাম প্রত্যেকটা ডাইমেনশনকে ধরে নিলাম। প্রথমটাকে মাসকে ধরলাম M1, লেন্থকে ধরলাম L1 আর টাইমকে ধরলাম T1। আর এসআই এর ক্ষেত্রে আমি ধরলাম মাসকে M2, লেন্থকে L2 আর টাইমকে T2। তাহলে n ইনটু আরেকটা কি, সিজিএস ইউনিট, তাহলে n ইনটু আমি কি লিখবো? তাহলে আমি লিখবো n ইনটু m l স্কয়ার T2 এর -2 মানে হচ্ছে M1 L1 স্কয়ার T1 টু দি পাওয়ার -2, তাই না?
আর এখানে এই ক্ষেত্রে কি লিখবো, এখানে ক্ষেত্রে লিখবো হচ্ছে m2 l2 স্কয়ার t2 টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে যদি আমি n এর ভ্যালুটা বের করি, তাহলে এখান থেকে n এর ভ্যালুটা কত হবে, তাহলে n ইকুয়ালস টু হবে m2 বাই m1 হলো l2 বাই l1 এর কি স্কয়ার ছিল না মাথায়, আর t2 বাই t1 এর মাথায় -2 হলো। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত পাবো, তাহলে মাসের ভ্যালু m2 কি SI তে মাসের ভ্যালু কত কিলোগ্রাম, আর CGS এ কত গ্রাম। তাহলে কিলোগ্রামকে যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে কত পাবো, 10 টু দি পাওয়ার 3 m1 ডিভাইড বাই m1, এটা হয়ে গেল। এবার লেন্থকে কি পাবো, 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটারকে মিটার করলে 10 টু দি পাওয়ার 2 l1 ডিভাইড বাই, এটা l1 হবে, ডিভাইড বাই l1 হোল স্কয়ার, আর টাইম তো টাইম এর ক্ষেত্রে 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কত পেলাম টোটাল, এখানে 2 এর পাওয়ার 2 দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4, আর এখানে 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হচ্ছে, এগুলো কেটে যাবে। তাহলে এটা করলে কত হবে, এটা করলে হবে 10 টু দি পাওয়ার 7, তাহলে n এর ভ্যালু আমরা কত পেলাম, 10 টু দি পাওয়ার 7। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাই না? তাহলে দেখো ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা এই ভ্যালুটা বের করলাম। এরপরে আমরা দেখব যে ডাইমেনশনাল কনসিস্টেন্সি। যে ডাইমেনশনাল কনসিস্টেন্সি মানে কি, কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা এক্সপ্রেশন বললাম, সেটা যে কোনো একটা এক্সপ্রেশন হয়ে যেতে পারে, সেই এক্সপ্রেশনটা ডাইমেনশনালি কতটা ট্রু বা ডাইমেনশনালি সঠিক কিনা সেই জিনিসটা কিন্তু আমরা ডাইমেনশনাল কনসিস্টেন্সি ইকুয়েশন চেক থেকে আমরা বুঝতে পারবো। কিন্তু কিছু স্পেশাল ফাংশন যেরকম লগারিদম, ট্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না। লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন কি কি ক্ষেত্রে হবে না, এটা কোন কোন ক্ষেত্রে হবে না, লগারিদমিক, লগ, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল হলো এই তিনটে ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ডাইমেনশনাল কনসিস্টেন্সিটা চেক করতে পারবো না। আর কোথায় পারবো না, যেগুলো ইউনিট ডাইমেনশন লেস, ঠিক আছে? আর কোথায় হবে না, যে ডাইমেনশন লেস যদি কোনো ইউনিট হয়ে যায়, যেমন কোনো রেশিও যদি হয়ে যায়, লেন্থের রেশিও বা মাসের রেশিও, বা অ্যাঙ্গেল যদি হয়ে যায়, অ্যাঙ্গেল আমরা কি জানি, অ্যাঙ্গেলকে আমরা কি জানি, এটাকে আমরা রেডিয়ান বলি না। অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, যে s বাই r হয়ে যায় না, দুটোই l, লেন্থের ডাইমেনশন কাটাকাটি করে 1 হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেলটা কি ডাইমেনশন লেস, তাহলে অ্যাঙ্গেল একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি। এই ক্ষেত্রে কিন্তু আমরা ডাইমেনশনাল কনসিস্টেন্সিটা চেক করতে পারবো না। তাহলে চলো দেখা যাক, তো তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারবো। তাহলে অন্যান্য যে ফিজিক্যাল অবজারভেবল কোয়ান্টিটি গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ডাইমেনশনাল কনসিস্টেন্সি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও তোমাকে একটা ঋজু গতির একটা সমীকরণ দেওয়া হলো, একটা এক্সাম্পল দেখবো আমরা এখানে, x ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, এটা একটা ঋজু গতির সমীকরণ। যে এই যে এই ইকুয়েশনটাকে যদি আমাকে ডাইমেনশনালি এটাকে যদি আমাকে ভেরিফাই করতে হয়, এটাকে যদি আমাকে ভেরিফাই করতে বলে, তাহলে আমি কিভাবে করব, এখানে আমি তাহলে এটাকে চেক করে দেখা যাক। ফার্স্ট এটাকে আমি এভাবে লিখতে পারি না, x ইকুয়ালস টু x0 ইনিশিয়াল ডিস্টেন্স প্লাস ভিটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে v0 বললাম, প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো x এর ডাইমেনশন কি, x তো ডিসপ্লেসমেন্ট, এর ডাইমেনশন কি হবে l। তাহলে চলো চেক করা যাক, এটাও একটা ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, তাহলে এটারও ডাইমেনশন l হবে। v এর ডাইমেনশন কি, প্লাস v এর ডাইমেনশন কত, l t টু দি পাওয়ার -1, t এর ডাইমেনশন তো t, তাহলে এই যে t টু দি পাওয়ার -1 আর t কেটে গিয়ে এটা l হয়ে গেল, প্লাস হাফ তো থাকবেই, হাফ তো কনস্ট্যান্ট, এর ডাইমেনশনের সঙ্গে কোনো রিলেশন নেই। এর ডাইমেনশন কত, l t টু দি পাওয়ার -2 হলো, আর কি থাকলো, আর এর সঙ্গে t স্কয়ার থাকলো, তাহলে t স্কয়ার থাকলো, তাহলে এই t টু দি পাওয়ার -2 আর t স্কয়ার এটাও কেটে যাবে, তাহলে এখানেও l থাকছে, এখানেও l থাকছে, আর এখানেও কিন্তু l থাকছে, তার মানে কি হচ্ছে l প্লাস l প্লাস l, তার মানে কি ওভারঅল ডান দিকে ডাইমেনশনটা কি হয়ে গেল, l হয়ে গেল না। তিনটে লেন্থ অ্যাড করলে তো আমি লেন্থই পাবো, তার মানে এই দুটো ডাইমেনশন কিন্তু এক হয়ে গেল, এটার সঙ্গে এটা কিন্তু এক হয়ে গেল, অর্থাৎ LHS লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড RHS এই দুটো ডাইমেনশন কিন্তু ইকুয়াল হয়ে গেল। তার মানে কি দিস ইজ ট্রু, তার মানে এই ইকুয়েশনটা ঠিক আছে, মানে এটা ভ্যালিড, ডাইমেনশনালি এটা ট্রু, মানে ডাইমেনশনাল দিক থেকে এটার কোনো ভুল বা ত্রুটি নেই। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস করে একটা ইকুয়েশনের ভ্যালিডিটি, ডাইমেনশনালি সেটা সঠিক আছে না ভুল আছে
সেটা আমরা চেক করতে পারি। এবার ফার্স্টে তোমাদের মনে রাখতে হবে কি, যদি ডাইমেনশন অ্যানালিসিস করে দেখা গেল যে দুদিকে ডাইমেনশন মিলছে না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে না, তখন কিন্তু আমাদের ডেফিনেটলি বুঝতে হবে যে ইকুয়েশনটা কোথাও না কোথাও ভুল আছে। যদি ডাইমেনশন অ্যানালিসিস করে মিলে যায়, তাহলে বুঝতে হবে যে না ইকুয়েশনটা ঠিক হতে পারে। সেটাও কিন্তু গ্যারান্টি ভাবে বলা যাচ্ছে না যে সেটা একদম ঠিক হবে, সেটা আরো অন্যান্য বিভিন্ন রকম কনস্ট্যান্ট বা ভ্যালুগুলো পুট করে দেখতে হবে যে সেটা সম্পূর্ণরূপে সঠিক আছে কিনা। এরপর আমরা এর আরেকটা এক্সাম্পল দেখবো। আরেকটা যদি আমি এক্সাম্পল নিয়ে নেই, এক্সাম্পল 2 আমি এটাকে যদি বলি, ধরে নাও তোমাকে বলা হলো যে কনজারভেশন অফ এনার্জির যে ইকুয়েশনটা আছে, কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন, কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন কি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল এনার্জি একটা কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, এখানে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। যদি তোমাকে প্রুভ করতে বলে কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি, তোমাকে যদি বলে যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, এই এক্সপ্রেশনটা প্রুভ করো। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি, হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে এম জি এইচ। তাহলে এইটাকে যদি প্রুভ করতে বলা হয়, এই ইকুয়েশনটাকে যদি তোমাকে প্রুভ করতে বলা হয় বা ডাইমেনশনাল অ্যানালিসিস করতে বলা হয়, তাহলে এটা কিভাবে করবো আমরা? তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমরা দেখব সঠিক হচ্ছে কিনা। লেফট হ্যান্ড সাইডে কি আছে, হাফ আছে, কনস্ট্যান্টকে আমরা তো কনসিডার নেব না, এম মাসকে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে মাস মানে ক্যাপিটাল এম, আর কি আছে ভি এর স্কোয়ার, ভি মানে কি এল টি টু বি পাওয়ার -1 তার স্কোয়ার হলো। আর রাইটে কি আছে মাস, ফার্স্ট আছে মাস, তারপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি। তাহলে অ্যাক্সিলারেশন আমরা কি জানি, এল টি টু বি পাওয়ার -2, আর এইচ হাইটটাও তো একটা লেন্থ, তাহলে এটা হবে এল। তাহলে বাঁদিকে কত হচ্ছে, বাঁদিকে হলো তোমার এম এল স্কোয়ার টি টু বি পাওয়ার -2, তাই না? আর ডান দিকে কি হচ্ছে তোমার এম এল স্কোয়ার টি টু বি পাওয়ার -2। দেখো এখানে দুটো এল আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এল স্কোয়ার টি টু বি পাওয়ার -2। তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল না? তাহলে কি দিস ইজ ভেরিফাইড, তাহলে এটা ডাইমেনশনালি সঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস করে প্রত্যেকটা ইকুয়েশনকে কিন্তু আমরা ভেরিফাই করতে পারি। এরপর আমরা দেখব যে রিলেশন অ্যামং ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপর আমরা কি দেখব, যে কোনো একটা ইকুয়েশনের বা কোনো একটা এক্সপ্রেশন যদি আমরা বের করতে বলা হয়, কোনো একটা ফিজিক্যাল অবজারভেবল কোয়ান্টিটির মধ্যে তাদের রিলেশন যদি বের করতে বলে, ধরে নাও তোমাকে একটা বলে দেওয়া হলো যে পেন্ডুলাম, তোমাকে বলা হলো যে একটা পেন্ডুলাম একটা থ্রেড এল লেন্থের একটা সুতো দিয়ে ঝোলানো আছে যার মাস হচ্ছে এম। তাহলে এই পেন্ডুলামটা কি করবে, দুলছে, ধরে নাও এই পেন্ডুলামটা কিন্তু এখানে দুলছে, বোঝা গেল? এটা কিন্তু দুলছে, তাহলে আর গ্র্যাভিটি একে নিচের দিকে টানছে। তাহলে তোমাকে বলা হলো যে এর সুতোর দৈর্ঘ্য এল, এর মাস এম, আর গ্র্যাভিটি জি। তাহলে তোমাকে বলা হলো যে তুমি এর টাইম পিরিয়ড টিটা বের করো। তাহলে এটাকে ডাইমেনশনাল অ্যানালিসিস করে কিন্তু টি এর ভ্যালুটা তোমাকে বের করতে বলা হলো। তাহলে তুমি কি করে করবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা তো কি জানি, আমাদেরকে কি বের করতে হবে, টাইম পিরিয়ডটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে এই যে টাইম পিরিয়ডটা এটা লেন্থ, মাস আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি ধরে নিই যে টি প্রপোর্শনাল টু এল জি অ্যান্ড এম, এই ক্ষেত্রে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে না, কে ধরে নিলাম এল জি এম। এবার আমরা জানি না যে এল এর সঙ্গে স্কোয়ারলি প্রপোর্শনাল না কিভাবে প্রপোর্শনাল, তাহলে আমরা এটার পাওয়ারগুলোকে ধরে নেব, এটার এক্স, এটার ওয়াই, এটার জেড। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রত্যেকটা কোয়ান্টিটির পাওয়ার ধরে নিলাম এক্স ওয়াই জেড, আর কি এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে টি কে আমরা যদি সব রকম ডাইমেনশন দিক থেকে চেক করি, তাহলে কি পাবো, এটা হবে এরকম যে এল টু বি পাওয়ার 0, এম টু বি পাওয়ার 0, টি টু বি পাওয়ার 1। কেটাকে তো আমরা ডাইমেনশনালের মধ্যে নিব না, তাহলে এল এর ভ্যালু, লেন্থের ভ্যালু এল টু বি পাওয়ার 1 হোল টু বি পাওয়ার এক্স, জি এর ভ্যালু এল টি টু বি পাওয়ার -2 হোল টু বি পাওয়ার ওয়াই, আর এম এর ভ্যালু তো ক্যাপিটাল এম হোল টু বি পাওয়ার জেড। ক্লিয়ার? এর মাথায় 1 হবে, এর মাথায় 1 হবে। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে টোটাল এল এর মাথায় কত পাওয়ার হচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে না, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে, টি এর মাথায় কি হচ্ছে -2y, আর এম এর মাথায় হচ্ছে জেড, এটা কিন্তু জেড। তাহলে দেখো, তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি আমি এবার কম্পেয়ার করি, তাহলে আমি কি করব, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড কি করব, কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করলে কি পাচ্ছি, দেখো এখানে এল এর মাথায় 0 পাওয়ার, এখানে এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। আর কি লিখতে পারি, এখানে এম এর ভ্যালু, এম এর পাওয়ার 0, তাহলে জেড এর পাওয়ার 0,
আর টি এখানে টি এর পাওয়ার 1, এখানে টি এর পাওয়ার -2y, তাহলে আমি কি লিখতে পারি যে -2y ইকুয়ালস টু 1 আর z ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি, এখানে y এর ভ্যালু আমি কত পাচ্ছি? -1/2 পাচ্ছি না? তাহলে এই y এর ভ্যালুটা এখানে পুট করব, তাহলে এখানে কি পাবো? x -1/2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1/2। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম, আর z এর ভ্যালু তো 0 দেখতেই পাচ্ছ। তাহলে এটা যদি আমরা এই এক্সপ্রেশনে পুট করে দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো t ইকুয়ালস টু, এই এক্সপ্রেশনে যদি পুট করি নাম্বার 1, তাহলে আমরা কি পাবো? t ইকুয়ালস টু k l এর পাওয়ার 1/2 g এর পাওয়ার -1/2, অর্থাৎ k √l/g। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি পেলাম? রিলেশনটা আমরা কি পেলাম? t ইকুয়ালস টু k √l/g, এই ইকুয়েশনটা আমরা পেলাম না। তাহলে দেখো আমরা কিন্তু প্রপোর্শনালিটি যে t এর সঙ্গে l আর g কিভাবে রিলেটেড, এদের মধ্যে রিলেশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে টাইম পিরিয়ডের সঙ্গে এর লেন্থ এবং g মানে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, এদের রিলেশনটা কি, এটা কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বের করলাম। এখানে নরমালি কে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু আমরা পাই না। এই যে কে যে ভ্যালু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা কিন্তু ভ্যালু আমরা পাবো না। এটা আমরা এক্সটার্নালি যদি আমরা এক্সপেরিমেন্ট করি, আমরা এখানে কে এর ভ্যালু কিন্তু পাবো 2π। তাহলে এখানে যদি বসাই, তাহলে t ইকুয়ালস টু আমরা কি জানি? 2π √l/g। তাহলে আমরা টাইম পিরিয়ডের ইকুয়েশনটা পেয়ে গেলাম। দিস ইজ দ্য ইকুয়েশন অফ টাইম পিরিয়ড। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা এই রিলেশনগুলো আমরা কিন্তু বের করতে পারি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? তাহলে আমরা আজকে শিখলাম যে ডাইমেনশন অ্যানালাইসিস আমরা কেন করব। ঠিক আছে? ডাইমেনশন অ্যানালাইসিস থেকে আমরা কি কি পাই, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে কোনো এক ডাইমেনশন অ্যানালাইসিস থেকে ইউনিট কনভার্সন আমরা কিভাবে করব। ঠিক আছে? এখান থেকে আমরা এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে কনভার্ট করলাম। ঠিক আছে? জুল থেকে আরকে কনভার্ট করলাম। এখানে এন এর ভ্যালু আমরা পেলাম 10⁻⁷, তার মানে কি 1 জুল ইকুয়ালস টু 10⁻⁷ আর্ক, এই জিনিসটা আমরা পেলাম এখান থেকে। এরপর আমরা দেখলাম যে ডাইমেনশনাল কনসিস্টেন্সি, যে কোনো একটা ইকুয়েশন কতটা সঠিক, এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে? এবার কোন কোন ক্ষেত্রে ডাইমেনশনাল অ্যানালাইসিস হবে না, আমরা এখানে দেখলাম লগ, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেন্ট ক্ষেত্রে হবে না। এরপর আমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখলাম যে ডাইমেনশনাল কনসিস্টেন্সি বা কোনো একটা ইকুয়েশন কতটা ভ্যালিড, সেটা আমরা ভেরিফাই করলাম এখানে। ঠিক আছে? এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে ডাইমেনশন, এই দুটো সমান হতে হবে। এক্সাম্পল 1, এখানে এক্সাম্পল 2, এখানে 2 নম্বর এক্সাম্পলটা আমরা দেখলাম। ঠিক আছে? যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যে এক্সপ্রেশন, কনজারভেশন অফ এনার্জি, এখান থেকে আমরা এটা ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করলাম, এটা ভেরিফাই করলাম এখান থেকে। এরপর আমরা দেখলাম যে রিলেশন আমং ফিজিক্যাল কোয়ান্টিটিস, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোর মধ্যে রিলেশনটা আমরা কি করে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বের করব। হলো, এখানে আমরা টাইম পিরিয়ডটা বের করলাম, কোনো একটা পেন্ডুলামের টাইম পিরিয়ডটা বের করলাম। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম। তাহলে এই ছিল আজকে আলোচনার বিষয়। আজকের ক্লাসে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্টে আলোচনা করতে পারো। আর যদি ক্লাসটি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।